আসসালামু আলাইকুম। অনেকেই বলতেছে আসন্ন সাব চ্যাম্পিয়নশিপের গ্রুপ এ বাংলাদেশের জন্য অনেক সহজ হয়েছে। আসলেই কি তাই সহজ হয়েছে? হয়তোবা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সহজই হয়েছে। চলুন তার আগে গ্রুপ বিন্যাসটা একবার দেখে আসি। গ্রুপ এতে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা যাদের ফিফা র্যাঙ্কিং 187 এবং ভুটান যাদের ফিফা র্যাঙ্কিং 192। অন্যদিকে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং 181। আর নেপাল যদি ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতে পারে তবে তারাও গ্রুপে ইনক্লুড হবে। নেপালের ফিফা র্যাঙ্কিং 177। নেপালকে একপাশে সরিয়ে রাখলে ফিফা র্যাঙ্কিং বিবেচনায় বাংলাদেশ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল, সাথে হোম অ্যাডভান্টেজ তো রয়েছেই। তবে ফিফা র্যাঙ্কিং সবসময় অ্যাকচুয়াল স্কেচটা দেখায় না। তাই চলুন শুরুতেই বাংলাদেশ নিয়ে আলোচনা না করে আমরা বরং শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সের একটা কম্পারেটিভ স্টেটমেন্ট দেখে আসি। 2020 সালে শ্রীলঙ্কার ফিফা র্যাঙ্কিং ছিল 206 এবং আজকের দিনে তাদের র্যাঙ্কিং 187। কি বুঝলেন? মাত্র 4 থেকে 5 বছরে তাদের র্যাঙ্কিং 19 ধাপ এগিয়েছে। অন্যদিকে 2020 সালে বাংলাদেশ দলের ফিফা র্যাঙ্কিং ছিল 186 আর আজকের দিনে সেটা 181। এএফসি এশিয়ান কাপ 2027-এর বাছাই পর্বে শ্রীলঙ্কা 3টি ম্যাচ জিতেছে এবং 3 ম্যাচে তারা পরাজিত হয়েছে। জেতা 3 ম্যাচের প্রতিপক্ষ ছিল চাইনিজ তাইপে যাদের ফিফা র্যাঙ্কিং 174। চাইনিজ তাইপেকে তারা 2 ম্যাচে হারিয়েছিল এবং আরেকটি জয় এসেছে তুর্কিমেনিস্তানের বিপক্ষে, যে তুর্কিমেনিস্তানের ফিফা র্যাঙ্কিং 141, যেখানে বাংলাদেশ একটি ম্যাচে জয় এবং 2 ম্যাচ ড্র করতে পেরেছিল। সো আমরা যতটা ইজি ভাবতেছি ততটাও ইজি কিন্তু না। আর নেপাল যদি ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরতে পারে তবে এই গ্রুপ আরো কম্পিটিটিভ হতে যাচ্ছে, সেক্ষেত্রে ত্রিমুখী লড়াই হবে। তবে বাংলাদেশের হোম অ্যাডভান্টেজ এবং হামজা চৌধুরী সমিত সোম জুটির মিডফিল্ড বাংলাদেশকে এগিয়ে রাখবে নিঃসন্দেহে সাফ অঞ্চলের যে কোনো দলের থেকে। সেটা হতে পারে শক্তিশালী ইন্ডিয়াও। কিন্তু দুশ্চিন্তার কথা হলো ফিফা উইন্ডো শুরুর আগেই যেহেতু সাব চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, বাংলাদেশ কি আদৌ হামজা সমিতদের পাচ্ছে কিনা, যেখানে না পাওয়ার সম্ভাবনাই বেশি। শক্তিমত্তা শুরুতে বাংলাদেশ দলের মূল শক্তি জায়গা হোম ক্লাউড। দীর্ঘ 23 বছরের শিরোপা করা গুছানোর মিশনে মাঠে নামবে বাংলাদেশ। হোম অ্যাডভান্টেজ তো রয়েছে, সাথে হামজা চৌধুরী যিনি বাংলাদেশ দলের মূল শক্তির জায়গা। হামজা সমিতের সমন্বয়ের মিডফিল্ড এশিয়ান লেভেলে ফাইট করার মতো। সাথে লেফট ব্যাক হিসেবে জায়ান আহমেদ আছে, ফাহমিদুল ইসলাম এবং দলে ইনক্লুড হতে পারেন ফারহান আলী ওয়াহিদও। বাংলাদেশের মিডফিল্ড সাফের অন্যতম শক্তিশালী মিডফিল্ড। ফারহান আলী ওয়াহিদ দলে ইনক্লুড হলে রাকিব এবং মুরসালিনের সাথে এই অ্যাটাকিং লাইন আপটাও হবে সাফের ওয়ান অফ দ্য বেস্ট। সাথে হোম অ্যাডভান্টেজ সে তো রয়েছেই। শ্রীলঙ্কার ন্যাশনাল টিমের কমফোর্ট জোন হলো তাদের অরিজিন ফুটবলার সমৃদ্ধ স্কোয়াড। দলীয় কম্বিনেশনই এই দলটার ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রেংথ। দলীয় বন্ডিংস এবং হারানা মানা মানসিকতার মাধ্যমে এশিয়া কাপ বাছাই করবে তারা অসাধারণ পারফর্ম করতে পেরেছিল। শ্রীলঙ্কার মূল শক্তি জায়গা বা নির্ভরযোগ্য অংশ হলো গোলকিপিং এবং ডিফেন্সিভ অর্গানাইজেশন। সবচেয়ে বড় কথা হলো এই দলের বেশিরভাগ খেলোয়াড় বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে, যা দলটাকে অনেক বেশি স্টাবল করেছে। ভুটান ন্যাশনাল টিম এখনো উন্নয়নশীল পর্যায়ে আছে। ফুটবল অবকাঠামো, খেলোয়াড়দের স্ট্যান্ডার্ড এবং ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্সের অভাবে তাদের শক্তিমত্তা বিশ্বমানের তুলনায় অনেক নিচে। তবে সাম্প্রতিক বছরগুলোতে কিছু উন্নতি তাদের মধ্যে দেখা গেছে। যেহেতু তারা বিশ্বের সবচেয়ে খারাপ দল নয়, সো তাদের দিনে তারাও যে কোনো কিছুই করে ফেলতে পারে অনায়াসে। তারা সাধারণত লো ব্লকে খেলে অভ্যস্ত, তাই তাদের কমপ্যাক্ট ডিফেন্স ভাঙ্গা সহজ ব্যাপার না। নেপালের সবচেয়ে বড় কমফোর্ট জোন হলো তাদের ডিফেন্স এবং গোলকিপিং পজিশন। গোলরক্ষক ক্যাপ্টেন কিরণ সেমজং তাদের সবচেয়ে নির্ভরযোগ্য এবং এক্সপিরিয়েন্সড ফুটবলার। তিনি দলের সবচেয়ে বড় স্ট্রেংথ। তারা সাধারণত ডিফেন্সিভ স্টাইলে খেলে, কনসোলিডেটেড ডিফেন্স করে এবং কাউন্টার বা সেট পিস থেকে সুযোগ খুঁজে। দুর্বলতা এখানেও শুরুতেই বাংলাদেশের দুর্বলতা হলো গোলপোস্টে মিতুল মার্মার উপস্থিতি, ডিফেন্স লাইন লিকেজ, আক্রমণ ভাগে ধারাবাহিকতার অভাব। এছাড়া যদি অ্যাসিস্ট্যান্ট কোচ হাসান আল মামুন শপথে বহাল থাকে এবং তার ইমফ্যাক্ট যদি ন্যানো পার্সেন্টর টিম সিলেকশন, বেস্ট 11 সিলেকশন কিংবা ফুটবলার সাবস্টিটিউটে প্রভাবিত হয়, তবে সেটাই বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের উইক জোন হতে যাচ্ছে। আর মাঝমাঠে যদি কোনো কারণে সোহেল রানা স্টার্ট করে তবে সেটা দলের হাই ইনসেন্টেন্সি মুহূর্তে ডাউন করে দিবে, কারণ সাফের সাথে বাংলাদেশের এক ধরনের আড়ি রয়েছে। বাংলাদেশ দল যখনই ভালো অবস্থায় থেকে সাফে গিয়েছে কোনো না কোনোভাবে বাংলাদেশ আশানুরূপ রেজাল্ট করতে পারেনি।
শ্রীলঙ্কার সবচেয়ে বড় উইক জোন হলো ফরওয়ার্ড লাইন। স্ট্রাইকাররা ধারাবাহিক নয়, সুযোগ তৈরি এবং গোলে কনভার্ট করতে তাদেরকে হিমশিম খেতে হয়। সামগ্রিকভাবে গোল করার অক্ষমতাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা বলেই আমার মনে হচ্ছে। ভুটানের সবচেয়ে বড় দুর্বলতা হলো ডিফেন্স লাইনের পেছনের স্পেস। থ্রু বল দিলেই সহজে ভেঙে যায়। উইং সাইডেও তারা দুর্বল, ফুলব্যাকের পেছনে পর্যাপ্ত জায়গা ফাঁকা থাকে, মিডফিল্ড ট্রানজিশন খুব স্লো, বল হারালে দ্রুত রিকভার করতে পারে না, ফিজিক্যাল এবং ফেসে ফিসিয়ে থাকায় কাউন্টার অ্যাটাকে কষ্ট হয়। সোজা কথা, ওয়াইড অ্যাটাক প্লাস থ্রো পাস ভুটানের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর অস্ত্র প্রতিপক্ষের জন্য। নেপালের মূল দুর্বলতা হলো ডিফেন্সিভ ট্রানজিশন। বল হারালে মিডফিল্ড দ্রুত কভার করতে পারে না, উইংয়ের পেছনে ফুলব্যাক জোনে স্পেস রেখে দেয়, ফলে ক্রস থেকে সাফ বাড়ে। হাই প্রেসিং এর বিপক্ষে ভুল করে বিল্ড আপে গড়বড় হয়। সোজা কথা, কুইক কাউন্টার প্লাস ওয়াইড অ্যাটাক নেপালের বিরুদ্ধে সবচেয়ে ইফেক্টিভ হতে যাচ্ছে প্রতিপক্ষের জন্য। মার্কেট ভ্যালু, বাংলাদেশ দলের বর্তমান মার্কেট ভ্যালু 7.25 মিলিয়ন, যেখানে হামজা চৌধুরীর মার্কেট ভ্যালুই 4 মিলিয়ন। যদি দলে ফারহান আলী ওয়াহিদ ইনক্লুড হয় তবে তা আরও বাড়বে। বাংলাদেশের মার্কেট ভ্যালু সাফ অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। হামজা চৌধুরীর মার্কেট ভ্যালু চেয়ে একটু বেশি পাকিস্তানের মার্কেট ভ্যালু 4.42 মিলিয়ন এবং ইন্ডিয়ার মার্কেট ভ্যালু হামজার সমান 4 মিলিয়ন। আর বাকি সবগুলো দলেই হামজার চেয়ে যোজন যোজন পিছিয়ে। শ্রীলঙ্কার সম্মিলিত মার্কেট ভ্যালু 1.02 মিলিয়ন। এই দলটার মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার হলেন সাইপ্রাস সেকেন্ড টায়ারের ক্লাব ইয়েন ফেরালিমনির লেফট উইঙ্গার স্যাম ডুরেন্ট, যার মার্কেট ভ্যালু 1,50,000 ইউরো। ভুটান ন্যাশনাল টিমের মার্কেট ভ্যালু 8,45,000 ইউরো। এই দলের মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার হলেন ভুটান প্রিমিয়ার লিগের ক্লাব থিম্পু এফসিতে খেলা ক্যাপ্টেন সেনসো গেলেটসেন, তার মার্কেট ভ্যালু 1,50,000 ইউরো। নেপাল জাতীয় দলের বর্তমান মার্কেট ভ্যালু 1.25 মিলিয়ন ইউরো এবং দেশটির মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার হলেন বাংলাদেশ ফুটবল লিগের ক্লাব ফর্টিস এফসিতে খেলা সেন্টার ব্যাক অনন্ত তামাং, যার মার্কেট ভ্যালু 2 লাখ ইউরো। সম্ভাবনা, বাংলাদেশ এই গ্রুপে তুলনামূলকভাবে শক্তিশালী, তাই সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো। নেপাল সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর শ্রীলঙ্কাও চ্যালেঞ্জ দিতে পারে। ভুটান তুলনামূলক দুর্বল, সেখান থেকে পয়েন্ট পাওয়ার সম্ভাবনা বেশি। সব মিলিয়ে বাংলাদেশের সাফ জয়ের সম্ভাবনা রিয়েলিস্টিক, তবে কনসিস্টেন্সি থাকলে ট্রফি জয় সম্ভব। শ্রীলঙ্কার সম্ভাবনা আগের তুলনায় এখন একটু বেড়েছে, কারণ তারা সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে আছে। এশিয়ান কাপ বাছাইয়ে ভালো ফল তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে ফিফা র্যাঙ্কিং বিবেচনায় এখনও বাংলাদেশ এবং নেপালের লেভেলের নিচেই, তাই ক্লিয়ার ফেভারিট তারা না। ডেঞ্জারাস আউটসাইডার ফর্ম থাকলে সেমিফাইনাল কিংবা ফাইনাল পর্যন্ত হয়তো যেতে পারে, কিন্তু জেতা কিছুটা কঠিন। ভুটানের হয়তো চান্স আছে, কিন্তু আপসেট না করলে জেতা সত্যি কঠিন। নেপাল এই গ্রুপে তুলনামূলকভাবে স্ট্রং কন্টেন্ডার, কিন্তু ক্লিয়ার ফেভারিট তারা না। নেপাল ন্যাশনাল ফুটবল টিমের স্কোয়াড এবং ফিজিক্যালিটি ভালো, তাই সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো। তবে বাংলাদেশ ফুটবল টিম এবং শ্রীলঙ্কা ফুটবল টিম যদি ভালো ফর্মে থাকে তাহলে কম্পিটিশন কঠিন হবে। নেপালের সাফ জয়ের সম্ভাবনা মাঝামাঝি কন্টেন্ডার, কিন্তু নিশ্চিত চ্যাম্পিয়ন তারা হচ্ছে না। ধন্যবাদ সবাইকে।